দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই আরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সহকারী অধ্যাপক, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে অনুষ্ঠান জুড়েই আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, ঘাড় ব্যথা কিন্তু আজকাল মানুষের মধ্যে বেড়েই চলেছে। আমাদের জীবন আচরণ, খাদ্যাভ্যাস বা আমাদের এই যে আধুনিক সভ্যতা, এতে দেখা যাচ্ছে ঘাড় ব্যথায় ভুগছেন না এমন মানুষ কিন্তু পাওয়া বিরল। ঘাড় ব্যথা কেন হয়, কি কি উপায় অবলম্বন করলে এ থেকে মুক্তি পাওয়া যায়, এই সব বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান খান। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। যে আসলে প্রথমেই জানতে চাইছি আমাদের ঘাড় ব্যথা আসলে কি কি কারণে হয়। যমুনা টেলিভিশনের সকল দর্শকদেরকে শুভেচ্ছা। আমি ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান, সহকারী অধ্যাপক হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে কর্মরত আছি। আমি স্পাইন নিয়ে মেনলি কাজ করি, তো এই জন্য আমাদের প্র্যাকটিসে সবসময় ঘাড় ব্যথার রুগী আসে। ঘাড় ব্যথার আসলে খুব কমন যেটা কারণ, সেটা হচ্ছে ট্রমা, ব্যথা পাওয়া। হয়তো কোনো কারণে ঘাড়ে ব্যথা পেয়েছে, এটাই সবচেয়ে কমন কারণ। এছাড়া আর যে সমস্ত কারণ আছে, যেমন পজিশনাল, যেই পজিশনে আইডিয়ালি বসার কথা সেই পজিশনে না বসে একটা অকওয়ার্ড পজিশনে বসে বসে আমরা কিছু করতেছি। এই যুগে সবচেয়ে বেশি যেটা হয় সেটা হলো যে অনেকক্ষণ ধরে আমরা মোবাইলে ফেসবুকিং করতেছি, এরকম করে পজিশনে আসি। এই পজিশন থেকে লম্বা সময় এরকম করতে থাকলে পেইন হয়। মহিলারা যেমন তাদের কাজকর্মের ক্ষেত্রে অনেক কাজ করে, অনেকক্ষণ ধরে ঘাড় ঝুঁকে করতেই থাকে, সেইখান থেকে পেইন হয়। এছাড়া আর যেগুলো কমন কারণ, একটু বয়স্কদের ক্ষেত্রে আর্থ্রাইটিস একটা কারণ। এছাড়া আরও কমন কারণের মধ্যে আছে হলো যে আমরা জানি যে ঘাড়ের মধ্যে হাড্ডি থাকে, দুই হাড্ডির মাঝখানে একটা করে ডিস্ক থাকে। এই ডিস্কগুলা আস্তে আস্তে নষ্ট হতে থাকে বিভিন্ন কারণে। যেমন আগে বললাম যে একটা ব্যথা পেয়েছে, সেখান থেকে একটা ডিস্ক নষ্ট হলো, সেখান থেকে পেন শুরু হয়। অনেক সময় আমাদের লং স্ট্যান্ডিং অকওয়ার্ড পজিশন থেকে এরকম ডিস্ক নষ্ট হতে পারে। তারপরে যেমন স্পন্ডাইলোসিস একটা ইস্যু আছে বয়স্কদের ক্ষেত্রে। বোনসের মধ্যে ওই বোন ক্ষয় হয়ে ওইখান থেকে ছোট ছোট স্পাইকের মতো তৈরি হয়। এগুলো দেখা যায় যে আমাদের যে পেইন, এগুলোকে স্টিমুলেট করে এখান থেকে ব্যথা বেদনাগুলো শুরু হয়। আচ্ছা, এমন কোনো বিষয় রয়েছে কাদের এটা হওয়ার সম্ভাবনা বেশি, যেটা বিশেষ করে এটা প্রাত্যহিক যে ব্যথা আপনি বলেন যে মোবাইল বা টিভি বা অন্য ইয়াতে, একটা তো রয়েছে ট্রমার কারণে, সেটা ছাড়া এমনিতে ট্রমা তো যে কারো হতে পারে আসলে আঘাত পেয়ে যেটা ব্যথা, কিন্তু অন্য ব্যথাগুলি কাদের একটু বেশি? যারা লং সিটিংয়ে কাজ করেন, অফিসিয়াল জব, যাদের কাজের ক্ষেত্রে অনেক লম্বা সময় ধরে ঘাড় ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, তাদের ক্ষেত্রে হওয়ার পসিবিলিটি বেশি থাকে। আচ্ছা, ওজনের সাথে বা ডায়াবেটিসের সাথে কি এমন কোনো বিষয় রয়েছে কিনা? ওজন ডায়াবেটিসের সাথে অ্যাকচুয়ালি ঘাড় ব্যথার খুব বেশি সম্পর্ক নাই। আচ্ছা, এমনি তো ওয়েট বেশি থাকলে তো নানা রকমের জটিলতা তৈরি হয়, সেখান থেকে সেকেন্ডারিলি আসতে পারে। আচ্ছা, তবে ওজন ঘাড় ব্যথার কারণ না। আচ্ছা, এই যে যারা মোবাইল দেখছেন বা অনেক সময় দেখা যাচ্ছে অনেকক্ষণ ধরে টিভি স্ক্রিনের সামনেও বা ল্যাপটপও দেখছেন, তাদের জন্য উপদেশ কি, আসলে কি করা উচিত বা কোন পজিশনে এটা মোবাইলটা দেখা উচিত বা কতক্ষণ ধরে একটানা এটা কাজ করা উচিত? মানে এমন পজিশনে থাকতে হবে যাতে করে ঘাড়টা আমাদের সোজা থাকে, ঘাড়টা সামনের দিকে ঝুঁকে কম থাকে। সামনের দিকে ঝুঁকা যাবে, কিন্তু মাঝে মাঝে ঘাড়টাকে সোজা করতে হবে। লং টাইম ধরে ঘাড়টাকে বাঁকা করে রাখা যাবে না। তারপরে যারা কম্পিউটারে কাজ করে, তাদের আইডিয়াল পজিশনটা হবে যে কম্পিউটারের মনিটরে যে স্ক্রিনটা থাকে, স্ক্রিনের আপার বর্ডারটা যদি চোখের লেভেলে হয়। বিশেষ করে যারা অফিসিয়াল জব করে, অনেকক্ষণ ধরে কম্পিউটারে কাজ করে, তাদের ক্ষেত্রে এরকম করে পজিশনটা রাখতে হবে যাতে করে মনিটরের উপরের বর্ডার চোখের লেভেলে থাকতে হবে। আচ্ছা, এটা আসলে কোনো কি এমন ধরনের ব্যায়াম বা এমন কিছু উপায় রয়েছে যে কাজ করতে করতে যেগুলি করলে একটু হওয়ার সম্ভাবনা কম থাকবে? হ্যাঁ, আমরা যদি মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করি, ব্যাক এবং ঘাড়ের মাসেল, এগুলোর কিছু এক্সারসাইজ আছে, সেগুলো যদি নিয়মিত করা যায়, অ্যালাইনমেন্টটা যদি মেনটেন করা যায় ঘাড়ে সবসময়, তাইলে পরে ঘাড়ের ব্যথা থেকে উপশম পাওয়া যায়। আচ্ছা, আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় একটু বদ অভ্যাস থাকে যে অনেকে একটু
বেশি বালিশে ঘুমায়। একটা বালিশ না, অনেক পেশেন্টরা আমাদের কাছে বলে যে আমি তো 2টা বালিশে ঘুমায় অভ্যস্ত। তা আমি দেখছি যে তাদের ক্ষেত্রে বেশি। এই যে বালিশে ঘুমানোর যে বিষয়টা, আবার ঘুমানোর পদ্ধতি নিয়েও তো বিষয় রয়েছে, কীভাবে কোনভাবে ঘুমাবে, এই যে বালিশে ঘুমানো বা ঘুমানো কীভাবে ঘুমালে আদর্শভাবে ঘুমানো যায়, এই সব বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই আরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয়ে ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুবুর রহমান খান। বিরতির আগে আসলে আমরা বলেছিলাম শোয়ার পদ্ধতি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, কয়টা বালিশ দিবে, একটা না দুটো, অনেকে দেখা যাচ্ছে উঁচু বালিশ দিয়ে ঘুমাতে পছন্দ করে, আবার বিছনাটাও দেখা যাচ্ছে একটু নরম সরম পছন্দ করে। আসলে কতটুকু বালিশ বা কত উঁচু বালিশ দেওয়া দরকার, বিছনাটা কেমন হওয়া উচিত, সেই সাথে ঘুমানোর পদ্ধতিটা কি হওয়া উচিত সেটা যদি বলতেন। আসলে বিছানা, আমাদের দেশে যে বিছানায় আমরা ঘুমাই এইটাই আইডিয়াল বিছানা। এই বিছানা তো বলে যে বইপত্রে বলা আছে যে ফার্ম বিছানায় শুইতে হবে, তো এটার যেহেতু বাংলাটার হচ্ছে শক্ত, আমরা অনেকে এটা হার্ড করে ফেলতেছি আর কি এখানে। এই জন্য বিছানাটা আমরা যা যেতে ঘুমাই, তোষক বা কাঁথা এটাই নিচে থাকবে। বালিশের সাইজ হবে, একটা বালিশে শুইতে হবে এবং বালিশটা হবে নরম। আমরা বলি যে একটা 1/2 কেজি শিমুল তুলা দিয়ে একটা বালিশ বানানো হলে যেরকম সাইজটা হবে, এটাই স্ট্যান্ডার্ড একটা বালিশের সাইজ। আর শোয়ার ক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে, চিত হয়ে শোয়াটা হচ্ছে সবচেয়ে ভালো ঘাড় ব্যথার প্রতিকার হিসাবে। ডান বামে কাত হওয়া যাবে, ডান বামে কাত হইলে হাতের নিচে, মাথার নিচে এভাবে একটা হাত দিয়ে ঘুমাইতে পারলে ঘাড়টা সুরক্ষিত থাকে। আচ্ছা, এই যে অনেকে দেখা যাচ্ছে খুব নরম করছে, যে ফোমের বিছনা পাওয়া যাচ্ছে, বা এগুলো আসলে কতটুকু উপকার? না, এটা সাইন্টিফিক না। এই ফোমের, নরম ফোম তো এখন আবার কিছু ফার্মও পাওয়া যায়, ফার্ম ফোম ওকে, কিন্তু যেটা সফট ফোমে শুলে অনেকেই দেখা যায় এরকম স্ট্রেন বা স্প্রেন নিয়ে আমাদের কাছে আসে, ঘাড় নাড়তেই পারছে না, একদম স্টিফ হয়ে থাকে, এদিক ওদিক কোনো দিকেই ঘুরাইতে পারছে না, এরকম প্রবলেমে ঘুম থেকে উঠে অনেকে আসে, এবং ঘুম থেকে উঠে কিন্তু ঘাড়ে ব্যথা খুব কমন। আচ্ছা, তাহলে এই যে মানে ইংরেজি যে শব্দ রয়েছে ফার্ম, একেবারে খুব বেশি শক্ত না, আবার খুব বেশি নরম না, আমাদের প্রচলিত আমরা যেসব উপাদান দিয়ে আমাদের যে তোষকগুলো বানানো হয়, আপনি বলছেন সেগুলিতে ঘুমালে আসলে ভালো থাকবে আমাদের ঘাড়। একটু যদি বলতেন যে এগুলো অনেক সময় দেখা যায় যে এই যে ঘাড় ব্যথা তীব্র হয়, আবার অনেক সময় অল্প হয়, যে চিকিৎসা কি, তীব্র ব্যথার কি চিকিৎসা বা অল্প ব্যথার কি চিকিৎসা হতে পারে? যেটা মানে অল্প ব্যথা, হালকা হালকা ব্যথা, এই ব্যথার ক্ষেত্রে আসলে আমরা বলি যে ব্যথার ওষুধ খাওয়াটা দরকার নেই। এই ব্যথার ক্ষেত্রে হালকা যদি আমরা একটু হট কম্প্রেশন দিই তাহলে পেনটা চলে যায়। এর সাথে যদি আমরা ঘাড়ের অ্যালাইনমেন্টটা ঠিক রাখি, একটু যদি আমরা এক্সারসাইজ করি ঘাড়ের, তাতে ডাল মানে অল্প ব্যথা যেটা, এটা চলে যায়। আর কখনো কখনো ক্ষেত্রে দেখা যায় যে খুব তীব্র ব্যথা নিয়ে রোগীরা আসে। তীব্র ব্যথাগুলা সাধারণত ওই বলি যে আমরা বলতেছিলাম যে ডিস্ক, এই ডিস্কের প্রবলেম থেকেই তীব্র ব্যথাগুলো বেশি হয়। কারণ ওই ঘাড়ের ভিতরে যে নার্ভ থাকে, নার্ভের মধ্যে ছোট্ট একটা ডিস্ক গিয়ে দেখা যেমনভাবে ইমপ্রিজমেন্ট করে থাকে, তখন তীব্র ব্যথা হয়, রোগীরা এরকম ঘাড় নাড়তেই পারে না। সেই সমস্ত ক্ষেত্রে এই ওষুধের চিকিৎসা হচ্ছে, ব্যথার ওষুধ দেওয়া যাবে অল্প সময়ের জন্য, তার সাথে মাসেল রিল্যাক্সেন্ট এনাফ। আচ্ছা, এই যে বারবারই এক কথা আসছে যে ব্যায়ামের কথা, কিছু কি ব্যায়াম মানে আমাদের এই মুহূর্তে দর্শকদের জন্য আপনাকে এই মুহূর্তে দেখানো সম্ভব কিনা? হ্যাঁ, সম্ভব। জি, একটু যদি আপনাদের ঘাড়, আমি একটু জাস্ট অল্প কথা বুঝাই বলি। যেমন আমাদের ঘাড়ের হচ্ছে 6টা মুভমেন্ট হয়। জি, এই সামনের দিকে এভাবে ঝুঁকে একটা মুভমেন্ট, জি, পিছনের দিকে একটা মুভমেন্ট, ডান দিকে কাত, বাম দিকে কাত, তারপরে ডান দিকে ঘোরানো, বাম দিকে ঘোরানো, এই 6টা মুভমেন্ট হয়। এই 6টা মুভমেন্ট ইনভলভ যে মাসেলগুলো থাকে, এই মাসেলগুলোকে আমরা স্ট্রেংথেনিং করবো কীভাবে? একটু রেজিস্ট্যান্স দিয়ে। যেমন সামনের ঝুঁকাটাকে আমরা যদি এভাবে হাত দিয়ে একটু চাপ দিয়ে রেজিস্ট করি, করে চাপ দিলাম, ধীরে সামনের এই মাংসপেশিগুলো শক্ত হলো, এটা এরকম ধরে রেখে আমরা মনে মনে 5 গুনলাম বা 5 সেকেন্ড ধরে রাখলাম। একই রকম পিছনে এরকম 2 হাত দিয়ে এরকম ধাক্কা দিয়ে ঘাটটা শক্ত করে আমরা 5 সেকেন্ড রাখলাম। এই পাশে হাত দিয়ে আমরা এরকম ধাক্কা দিয়ে 5 সেকেন্ড রাখলাম, আবার বাম পাশেও 5 সেকেন্ড রাখলাম। তারপরে এই যে আমরা ঘোরানোর ক্ষেত্রে যেটা করব, এই যে মুখের এই অ্যাঙ্গেলটার মধ্যে এখানে প্রতিটা জায়গাতে আসলে একটা রেজিস্ট্যান্স দিয়ে আমরা ঘাড়ের মাংসটাকে শক্ত করে রেখে 5 সেকেন্ড। জি, জি, খুবই আমি মনে করেছি যে এই যে আপনি যে একটা ডেমো দেখিয়ে দিলেন, নিশ্চয়ই তারা কাজের ফাঁকে ফাঁকে যদি করে উপকার পাবে। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, জি,
আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন স্যার? জি জি আলহামদুলিল্লাহ। আপনি নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম হাজী মোহাম্মদ এসকেন্দার আলী। জি, হাজী মোহাম্মদ এসকেন্দার আলী সাহেব বলুন। জি, আমার ঘাড়ে ডান পাশে বেদনা করে। জি, মাঝে মাঝে ঘাড়টা বেদনা করে, হাত দিয়ে চাপতে পর এরপর আর কি কত সময় পর কমে, জি বা বসা থাকলে ডান পাশে ঘাড়টা বেদনা করে স্যার। জি, আপনার বয়সটা কি একটু বলবেন, বা ডায়াবেটিস, আমার প্রেশার? বয়স 68 হবে, 68। ডায়াবেটিস বা অন্য কিছু রয়েছে? আর না, ডায়াবেটিস মাঝে মাঝে বাড়ে, ডায়াবেটিস মাঝে মাঝে কমে। কতদিন ধরে? অনেক দিন ধরে ব্যথা? হ্যাঁ, ব্যথা অনেক দিন ধরে। জি, ডাক্তার মাহমুদুর রহমান, আপনার যদি কিছু জানার থাকে। আচ্ছা, আপনার ঘাড়ের ডান পাশে ব্যথা বলছেন? জি জি। এই ডান পাশের ব্যথাটা কি ডান হাতের দিকে যায়, না শুধু ঘাড়ের মধ্যেই ডান পাশে থাকে? না না না, ডাইন গাড়িই থাকে, ডাইন হাতে যায় না। আচ্ছা আচ্ছা, আপনি নিজেই বলছিলেন যে বসতে গেলে এরকম ব্যথাটা হচ্ছে। আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি অনেকক্ষণ বসে থাকবেন না। যতদিন পর্যন্ত ব্যথাটা থাকে ততদিন লম্বা বসাটা আপনি একটু অ্যাভয়েড করবেন। আর যেটা আমরা আগেও বলছিলাম যে ঘাড় কাত করে যে সমস্ত কাজ করতে হয় এগুলো আপনি একটু করবেন না। ঘাড়টাকে সোজা রেখে সবসময় কাজ করার চেষ্টা করবেন। কোনো একটা কাজ হয়তো ঘাড় কাত করে করা লাগতেছে, সেটা অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবেন। আর আপনি 2 বেলা করে একটু হালকা হালকা কুসুম গরম সেঁক দেন। কুসুম, আমার কাছে স্ট্যান্ডার্ড মানে কুসুম গরম পানির মধ্যে একটু সুতি কাপড় ভিজায় চিপে এই তেনাটা ধরে ধরে এরকম যদি 15-20 মিনিট সেঁক দেন 2 বেলা করে, তাহলে দেখবেন যে আপনি এই ব্যথাটা থেকে উপশম পাবেন। আর একটু আগে আমি যে ব্যায়ামগুলো দেখাইলাম একটু যদি খেয়াল করে করতে পারেন কাজের ফাঁকে ফাঁকে দিনের মধ্যে অন্তত, আমার মনে হয় নিশ্চয়ই উপকার পাবে। এবং সবচেয়ে আরও একটু ভালো হয় যদি আপনাদের মধ্যে বিশেষজ্ঞ একজনকে দেখে ওখানে আসলে কোনো সমস্যা আছে কিনা, সেই সাথে আপনার যদি নিয়মগুলি বলছেন নিশ্চয়ই উপকার পাবেন। আপনি একটা প্রশ্ন ওনাকে করেছিলেন যে হাতের দিকে চলে যায় কিনা। আমরা অনেক সময় দেখি যে অনেকে বলেছে ঘাড়ে ব্যথা, কিন্তু এটা আবার আমরা ডাক্তারি ভাষায় রেডিয়েট করবে চলে যায়। এটা কেন হয় বা এবং এটার চিকিৎসা কি, সব বিষয় নিয়ে আলাপ করবো একটা বিরতির পর। সেই দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টরস অন কল প্রেজেন্টেড বাই আরিস্টা ফার্মা লিমিটেড অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ঘাড় ব্যথার কারণ ও চিকিৎসা, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মাহবুর রহমান খান। আমরা বিরতির আগে আসলে বলছিলাম যে ঘাড় ব্যথা থাকলে তো আসলে হাতের দিকেও যেতে পারে, শোল্ডার বা কাঁধেও যেতে পারে। এই সাথে আমি একটু যুক্ত করতে চাই, অনেকে যারা রয়েছেন যে প্রেশারের রোগী, তারাও তো আসলে ঘাড়ে ব্যথা নিয়ে আসেন। এই দুটো আসলে আলাদা করবে কিভাবে? প্রেশারের সাথে ঘাড় ব্যথার যেটা সম্পর্ক সেটা হলো যে এটা তো আবার একটু সায়েন্টিফিক ভাষায় চলে যাবে যে আমাদের যে প্রেশারের কন্ট্রোল, এটার সাথে ঘাড়ের মধ্যে যে রিসিপ্টর থাকে ওখান থেকে হচ্ছে ব্রেইনে সিগন্যালটা যায়। আচ্ছা, যেটা হয় যে প্রেশার বেড়ে গেলে মানে আমরা কারণ, জটিল কারণগুলো জানছি আসলে বাহ্যিকগতভাবে লক্ষণ কি আলাদা রয়েছে কিনা। একটা হচ্ছে যে হাড়ের কারণে ব্যথা বা হাড়ের কোনো বিষয়ের কারণে, আবার হার্টের বা প্রেশার বেড়ে গিয়ে বেড়ে, তাদের লক্ষণ বাহ্যিকগতভাবে লক্ষণের কি কোনো পার্থক্য আছে কিনা? লক্ষণ রুগীরা তো কাছাকাছি রকমেরই বলে। আচ্ছা, তবে ঘাড় ব্যথার সাথে ওই যেটা প্রেশারের জন্য হয় সেটা হলো তার সাথে একটু হেডেক থাকে, মাথা ব্যথা হেডেক থাকে। এক্সামিনেশন করলে ওইখানে মাসেলে কোনো মানে স্টিফনেস বা টেন্ডারনেস এগুলো পাওয়া যায় না, বা এমন যে সব মুভমেন্ট সে সুন্দরভাবে করতে পারে প্রেশারের ক্ষেত্রে। আচ্ছা, যদি কারো এরকম সাধারণ ভাবে বলে যায় যে কারো ঘাড়ে ব্যথা হচ্ছে, কিন্তু আপনি যে ব্যায়ামগুলো আমাদের দেখিয়ে দিয়েছেন সেগুলো করতে তার কোনো কষ্ট হচ্ছে না, কিন্তু তার ঘাড়ে ব্যথা হচ্ছে, সাথে একটু মাথা ব্যথা হচ্ছে, মোটামুটি আসলে তার চিকিৎসকের কাছে যেতে হবে, প্রেশার মাপতে হবে, মোটামুটি বলা যায় যে এটা হয়তো প্রেশারের কারণে হতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে যদি ঘাড়ের হাড়ের বা এমন কোনো কারণে হয়, মুভমেন্টগুলিতে একটু শক্ত ফিল করবেন, উনি হয়তো করতে পারবেন না, করতে গেলে একটু ব্যথা করবেন, আর মাথা ব্যথা তেমন নাও হতে পারে। হ্যাঁ, আর প্রেশার ওই সময় নর্মাল থাকতে পারেন। আমরা যেটা আলাপ করছিলাম আসলে বিরতির আগে, যে যারা ঘাড়ে ব্যথা নিয়ে আসেন অনেকে দেখা যাচ্ছে না এটা হাতের দিকে চলে আসে, এবং অনেক সময় হাত ঝিমঝিম করেও বলে, এটা কেন হয়? যেটা হয় যে আমাদের ব্রেইন থেকে বোধ এবং শক্তি এই দুইটা তো ঘাড়ের মধ্যে দিয়ে আমাদের হাতে আসে।
তো এই বোধ শক্তি যেগুলো এগুলোকে আমরা স্নায়ুরজ্জু বা স্পাইনাল রিডিয়াম সব স্নায়ুতে চলে যায়। তো সেটা তো এই ঘাড়ের যেই হাড্ডি এবং ডিস্কের মাঝের যে স্পেসগুলো আছে ওইখান দিয়ে হচ্ছে এগুলো বের হয়ে আসে। অর্থাৎ আমাদের ব্রেন থেকে সারা শরীরেই বিভিন্ন এইসব স্পেস দিয়ে হাতে যায়, পায়েরটা পায়ে যায়, হাতেও কিছু যাচ্ছে। তারপরে জি, তো যেটা হাতে যায় ওই রাস্তাগুলো তো আসলে খুবই ন্যারো, এবং সাধারণত দেখা যায় যে ওইখানের প্যাথোলজির জন্যই ঘাড় ব্যথা হয়। যদি ওই প্যাথোলজিটা যে ছিদ্র দিয়ে বের হচ্ছে ওখানে যদি কোনো সমস্যা, ওইখানে যদি ঘাড়ের ওই রগটার মধ্যে যদি কোনো চাপ পড়ে থাকে, তাহলে যে এরিয়ার রগ সেই এরিয়ার মধ্যে একটা ঝিমঝিম, তারপরে অনেকের ক্ষেত্রে তীব্র ব্যথাও অনেক পেশেন্ট কমপ্লেন করে, হাত নাড়তে পারছি না, ক্ল্যামজি হয়ে আসতেছে, কোনো কিছু করতে পারছি না, এইরকম প্রবলেমগুলো হয়। এইসব ক্ষেত্রে আসলে চিকিৎসা কি? এইসব ক্ষেত্রে চিকিৎসা হলো যে আসলে অ্যাকর্ডিং টু কজ, যেহেতু আমরা ঘাড়ের ভিতর থেকে 8 সেকেন্ডে 8টা নার্ভ বেরিয়ে আসে, যেই লেভেলের নার্ভটা বেরিয়ে আসতেছে, যেইখানে ইমপ্রেশন সেই অনুযায়ী চিকিৎসাটা করতে হয়। তবে কনজারভেটিভ চিকিৎসার ক্ষেত্রে আমরা বলি যে প্রথমে যেটা আমাদের দেশের মানুষ তো সেটাই জানতে, অপারেশন না করে কি করা যায়? হ্যাঁ, না করে যেটা প্রথমে হলো যে আমরা ঘাড়ের অ্যালাইনমেন্টটা ঠিক করব। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা একটু ব্যথার ওষুধ দিব, তার সাথে আমরা ওই যে স্নায়ুর কম্পনের জন্য যে ব্যথার কমন ওষুধ দিয়ে আমরা ইদানিংকালে যে মিরোগাবালিন একটা ওষুধ আছে, এটা খুব একিউট পেনের জন্য ভালো কাজ করে, তাৎক্ষণিক ব্যথার জন্য ভালো কাজ করে। অল্প কিছুদিন দিলে দেখা যায় যদি অল্প স্বল্প প্রেশার থাকে নার্ভের মধ্যে কমে যায়। এর সাথে একটু ওই যে ইনিশিয়ালি একটু রেস্ট দিতে হয়। রেস্ট কিন্তু দেখা যাচ্ছে যে এমআরআই করে বা পরীক্ষা করে যদি দেখা যায় যে আসলে সমস্যা অনেক তীব্র, তাহলে তো অপারেশন লাগতেও পারে। একটু যদি বলতে যে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বলছে সার্ভাইকেল হিপ একটা শব্দ, দেখা যাচ্ছে যে আমাদের যে এই উপরের দিকে যে হাড্ডি, কোন একটা হাড্ডি একটু বড়, এগুলির লক্ষণ কি এবং চিকিৎসা কি? আমাদের সময় যদি খুব বেশি নেই। সার্ভাইকেল রিব নিয়ে একটা আসলে অনেক রকমের মিথ আছে। অনেক রোগীরাই, ইয়াং পেশেন্টরা জানে যে আমার সার্ভাইকেল রিব আছে, তখন দেখা যায় কোনো সমস্যার বলে আমার সার্ভাইকেল লিভের জন্য বোধহয় প্রবলেম হচ্ছে। সার্ভাইকেল লিভের নামগুলো সাধারণত এই পাশ দিয়ে যায়, মানে এই যে ছোট আঙ্গুলের এই পাশ থেকে। সময় নেই, চিকিৎসা হচ্ছে যে যদি এরকম সিমটম যদি হয় তাহলে হাতটা একটু এলিভেট করে রাখলে কমে যায়। আর একদম মানে 90% কেসে ঘাড়ের ব্যায়াম করলে এটা ঠিক হয়ে যায়। অর্থাৎ ঘাড়ের ব্যায়াম একটু উপরের দিকে নিলেই দেখা যাচ্ছে। বলে যে 1 থেকে 2% কেসে সার্জারি লাগে, বেশিরভাগ ক্ষেত্রে এটা কনজারভেটিভলি ওষুধ দিয়ে ব্যায়াম দিয়ে ম্যানেজ করা সম্ভব। এটা কি কারোদের হবে এমন আছে যে ওজন বাড়া কমা এমন কোনো বিষয় রয়েছে? যদি ওই যে থাইরয়েডের যাতে প্রবলেম থাকে, ওজন যদি বেশি থাকে, মানে আপনার ওই যে পেরি নার্ভের যে স্পেস ওখানে যদি চর্বি জমে যায়, এরকম ক্ষেত্রে একটু বেশি হতে পারে। আমরা আসলে ঘাড়ের ব্যথা নিয়ে অনেক কিছু জানলাম। ডাক্তার মোহাম্মদ মাহবুবুর রহমান খান, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যমুনা টেলিভিশনের দর্শকদেরকে। দর্শক, ডাক্তার মাহবুবুর রহমান খান খুব সুন্দরভাবে কিন্তু বলছেন, উনি কিছু ব্যায়াম দেখিয়ে দিয়েছিলেন, সেই সাথে শোয়ার পদ্ধতিগুলো আসলে বলে দিয়েছেন যে ঘাড় ব্যথা সবগুলি যে অপারেশন লাগবে তা কিন্তু নয়। আমরা কিছু নিয়ম যদি মেনে করি, ওজন যদি কমায় এবং মোবাইল দেখার সময় যদি আমরা একটা স্ট্রেট লাইনে থাকি, উনি যেটা বলেছেন যে চোখের সমান্তরালে থাকে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমরা মুক্ত থাকতে পারি। আমরা সকলে সুস্থ থাকি, কেমন আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।